ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। তুমি কি পরে দেখছিলা নাকি অঙ্ক টঙ্ক নিজে থেকে দেখছিলা? কি পারতেছিলা? আচ্ছা, গুড। তাহলে আমরা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আমাদের আগের জিনিসগুলো যদি একটু মনে করার চেষ্টা করি, যে আমাদের কাছে এটা ছিল যে পরস্পর বর্জনশীল ঘটনা ছিল আর পরস্পর অবর্জনশীল এরকম ঘটনা ছিল। তো এগুলো জানতে হবে, কারণ এইগুলা দিয়ে প্রশ্নগুলো বানাবে। বর্জনশীল ঘটনা কি ছিল? যে কোনো কমন পয়েন্ট থাকবে না। অবর্জনশীল ঘটনা কি ছিল? যে দুটো ঘটনার মাঝে যদি একই জিনিস থাকে, কমন পয়েন্ট থাকে, তাহলে। তো এগুলো নিয়ে আমরা সূত্র দেখছিলাম, তাই না? আরো দুইটা ঘটনা কি, একটা হচ্ছে স্বাধীন ঘটনা, যে ওই ঘটনাটা ঘটবে কি ঘটবে না ওটা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। একটা হচ্ছে অধীন ঘটনা বা নির্ভরশীল দুইটা ঘটনা, যে একটা হইলে আরেকটা উপর এটা ইফেক্ট ফেলবে। তো এই দুইটা নিয়ে আমাদের দুইটা সূত্র আমরা পড়ছিলাম। যে বর্জনশীল হলে সূত্রটা হচ্ছে এটা, যে অথবা হওয়ার কেসে আর কি, বর্জনশীল এবং অথবা, যে এ অথবা বি হলে জাস্ট আমরা কি করতে পারি, এ এর সম্ভাবনা যোগ বি এর সম্ভাবনা। আর যদি অবর্জনশীল হয় মানে কমন পয়েন্ট থাকে, তাহলে এ অথবা বি, এই দুটো যদি অবর্জনশীল ঘটনা হয়, তাহলে এই দুটার অথবা হওয়ার যে প্রবাবিলিটি সেটা হলো এ এর প্রবাবিলিটি যোগ বি এর প্রবাবিলিটি মাইনাস এ আর বি এর কমন হওয়ার যে প্রবাবিলিটি ওটা। আর এ আর বি যদি স্বাধীন ঘটনা হয়, তাহলে এদের এবং, এটা মানে তো এবং আর কি, একই সাথে ঘটবে আর কি, এবং বা ও যদি বল একই সাথে ঘটবে, তাহলে সেটা হবে জাস্ট দুইটার প্রবাবিলিটির গুণফল। কিন্তু যদি এ আর বি হয় পরস্পর নির্ভরশীল, তাহলে এদের প্রবাবিলিটিটা হবে কি, যে এ এর প্রবাবিলিটি এ ঘটে গেছে তারপর বি এর প্রবাবিলিটি, অথবা বি এর প্রবাবিলিটি বি ঘটে গেছে তারপর এ এর প্রবাবিলিটি, যদি নির্ভরশীল হয়। তো আমাদেরকে খালি ফাইন্ড আউট করতে হবে যে এইগুলোর মধ্যে কোনটা পড়তেছে। প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে এটা এটা হবে নাকি এটা হবে, তাই না? এটা মানে কি, এটা মানে অথবা, আর এটা মানে হচ্ছে এবং। এই দুটো যদি বের করে ফেলতে পারি তাহলে তো অর্ধেক কাজ হয়ে গেল। বাকি অর্ধেক কাজ কি, যে অথবা হয়েছে ঠিক আছে, এখন ওটা বর্জনশীল নাকি অবর্জনশীল সেটা সেই হিসাবে সূত্র ফেলাবো। আর যদি এবং বুঝতে পারি যে হ্যাঁ এবং, তাহলে দেখা দেখা লাগবে স্বাধীন নাকি অধীন, তাহলে সেই হিসাবে সূত্র ফেলবো, এই আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কেতাবের বইয়ের এটা হচ্ছে আগের একটা এডিশন, আমি অনলাইনে যেটা পাইলাম। আমার কাছে বইটা নাই, তো একটু দেখে মিলাই নিও তো তোমার কাছে যে বইটা আছে ওটার সাথে এটা মেলে কিনা। যাই হোক, তো এইগুলা আমরা একটু দেখে নিবা এগুলো, হ্যাঁ, এগুলা আলোচনা করছি প্রথম ক্লাসে, আমি আলোচনা করছি। তো এগুলো যদি অ্যান্সারটা দেখো তাহলে তুমি পারবা। তো জাস্ট এগুলো দেখাইলাম আর কি, যে এগুলো মোটামুটি আলোচনা করছিলাম আমি প্রথম প্রথম লেকচারে। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা করব, মুদ্রার অঙ্কগুলো করব, ছক্কার অঙ্কগুলো করব, আর হচ্ছে ওই কার্ডের অঙ্কগুলো করব, আর সংখ্যা সংক্রান্ত এই যে টাইপটা, এই চারটা নিয়ে যদি পারি করার চেষ্টা করব। ঠিক আছে? এরপর তোমার কাজ হবে ওই চারটা নিয়ে যতগুলো অঙ্ক তোমার বইয়ে পাবা খুঁজে খুঁজে করে ফেলবে। ঠিক আছে? আমরা এভাবে আগাবো, তাইলে আর কি সুবিধা হবে, তাইলে অঙ্কগুলা রিলেট করতে পারবে। তো প্রথমে এটা যদি করি, আমরা আর কি মোটামুটি কনসেপ্ট জানি। আপাতত নতুন কোনো কনসেপ্ট আসবে না, যা শিখছি ওগুলাই কাজে লাগাইতে হবে, এটাই। একটি সুষম মুদ্রা পরপর ৩ বার যদি আমরা টস করি, তাহলে নমুনা ক্ষেত্র লিখতে হবে, নিচের সম্ভাবনাগুলি নির্ণয় করতে হবে। সম্ভাবনার অঙ্কগুলো করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে নমুনা ক্ষেত্র তৈরি করা, আর আরেকটা হচ্ছে আমরা কিছু রিজনিং কাজে লাগাই, আমরা নমুনা ক্ষেত্রটা লাগবে না, ওইটা ছাড়াই বের করার চেষ্টা করি। তো আমাদের যে এইচএসসি পরীক্ষা হবে, ওখানে দেখবা নমুনা ক্ষেত্র দিয়ে বেশিরভাগ অঙ্ক নমুনা ক্ষেত্র তোমাকে বের করতে বলবে, তারপর অঙ্কটা বলবে। তো এটা একটা ওয়ে। আর এমসিকিউ তে যখন করবো তখন আমরা নমুনা ক্ষেত্র বের করা পারতপক্ষে আমরা বের করবো না, আমরা যে অন্য কোনো একটা উপায়ে অ্যান্সার গুলো বের করবো। তো দেখি দুইভাবে করার চেষ্টা করব। প্রথমে নমুনা ক্ষেত্রটা আমরা তৈরি করব। তো পরপর ৩টা মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে নমুনা ক্ষেত্র করতে পারবো না আমরা, কি কোনটা সহজ হয় বলো তো? ফ্রি যদি আঁকি তাহলে ওটা বোধহয় সহজ হয় নাকি? হেড, টেল,
তারপর কি হেড টেল হেড টেল, এগুলো তুমি পারো, জাস্ট আরেকবার দেখানো হইতেছে এটাই। হ্যাঁ, আরে আরো তো লাগবে বেশি স্পেস। হুম, নিচে দিবি টেল হেড টেল হেড। তো এই তো আমরা ট্রি এর মাধ্যমে আর কি এই নমুনা ক্ষেত্রটা বানানোর চেষ্টা করলাম। তাহলে কি কি আসবে বলো দি? নমুনা ক্ষেত্র এটা কি এন দ্বারা লিখি। প্রথমে কি হেড হেড হেড, তারপর একটা বলো হেড হেড টেল, এরকম। হ্যাঁ, বলতে থাকো হেড টেল। হুম হুম। তো এটা তো আমরা পারি, সমস্যা নেই। তারপর কি রে টেল, তারপর টেল টেল হেড, টেল টেল টেল। এই তো হয়ে গেল। কয়টা হয়েছে? আটটা হওয়ার কথা। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ আটটা হয়েছে। ওই যে দুইবার করলে 2 to the power 3 সংখ্যক আর কি পাওয়া যাবে, এতগুলো নমুনা ক্ষেত্র তৈরি হবে। এটা আমরা দেখবো কিন্তু, যে যতবার হবে, যেহেতু অপশন থাকে দুইটা, তো মানে এটা ওই বিন্যাস সমস্যার মতো চিন্তা করা যায়, যে কয়বার নিক্ষেপ করছি, 3 বার নিক্ষেপ করলে তোমার হচ্ছে মোট টোটাল যে ইয়াটা পাবা, আহ, মানে নমুনা বিন্দু পাবা, সেটা হবে 2 to the power 3 এতগুলো সংখ্যা। তাহলে প্রথমটা বলো, প্রথমটা তো সহজ, প্রতি টসেই টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের ওই যে সূত্র একটাই, অনুকূল ডিভাইডেড বাই মোট, মানে মোট ঘটনার সংখ্যা। তাহলে প্রথমটা ক নম্বরটা কি হবে? এটা এত বেশি কেন? প্রথমটা কি হবে? টোটাল আছে 8টা, আর প্রথম এক, শুধু টেল, প্রত্যেকটাতে টেল হওয়ার সম্ভাবনা হচ্ছে কি টি টি টি, এটা একটা অনুকূল ঘটনা একটা, আর টোটাল ঘটনা 8টা। ঠিক আছে, তারপর খ, প্রতি টসেই প্রথমে টেল। কেন রে? এখন কি শোনা যাচ্ছে? একটু দাঁড়াও দেখি, একটু চেক করে দেখি তো। আহ সরি সরি, এটা আমি এটা করে এখন বোধহয় ক্লিয়ার হবে, তাই না? হ্যাঁ, এখন ক্লিয়ার হওয়ার কথা। হুম হুম। আরে তখন আর কি আমার কম্পিউটারের মাইক, সরি ল্যাপটপের মাইক অন ছিল। যাই হোক, খ নম্বরটা বলে ফেলো। প্রথম টসেই প্রতি টসেই প্রথমে টেল পাওয়ার শর্তে 2 বা ততোধিক টেল পাওয়ার সম্ভাবনা। প্রতি টসে প্রথমে টেল হবে এবং 2 বা ততোধিক টেল পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা টোটাল তো 8, অনুকূল কয়টা হবে, কি কি হবে, বা অনুকূল কয়টা হবে এটা যদি বলি আর কি। প্রথম টসেই টেল আসতে হবে, তারপর শর্তে 2 বা ততোধিক টেল হওয়া যাবে, সমস্যা নেই। একটা দুইটা, এটাও তো হয়, এটাও তো হয়, চারটা আসতেছে তো, তাই না? এইটা, এটা আর এটা। ও দাঁড়াও, দুই ওর সাথে 2 বা ততোধিক, তাহলে এইটা বোধহয় নেওয়া যাবে না, তাই না? তাহলে এটা নেওয়া এটা, হ্যাঁ 3/8, ঠিক আছে 3/8। তারপরটা বলো, বলে ফেলো জলদি জলদি। কোনো শর্ত আরোপ না করে 2 বা ততোধিক টেল পাওয়ার সম্ভাবনা, 2 বা ততোধিক, তার মানে 2 নিতে হবে, তার চেয়ে বেশি। তাহলে কি কি পড়ে? একটা, দুই, না এটা না, দুইটা তিনটা, পাঁচটা আসতেছে কোথায় রে? 2 বা ততোধিক একটা, হ্যাঁ, দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ 5/8। ওকে, হয়ে গেছে। ঘ, প্রথমে টেইল পাওয়া সত্ত্বে পর্যায়ক্রমে টেল ও হেড পাওয়ার সম্ভাবনা। প্রথমে টেল হবে, তারপর পর্যায়ক্রমে টেল ও হেড। তাহলে কোনটা হয়? এটা হবে না, এটা বাদ। টেল হেড টেল, তারপর এটা হচ্ছে, তারপর এটা বোধহয় হবে নাকি? প্রথমে টেল, তারপর পর্যায়ক্রমে টেল ও হেড। তাহলে শুধু একটাই হচ্ছে বোধহয়, তাই না? টি টি, টিএসটি ওইটা, নাকি এই যে টিটিএইচ এটা হচ্ছে?
এর আগেরটা কোনো শর্ত আরোপ না করে 2 বা ততোধিক টেল। এক, 1 2 3 4, হ্যাঁ সরি, ঠিক আছে, 4/8, ঠিক আছে। আর এটা 1/8 হবে, কারণ বলছে প্রথমে টেল আসা লাগবে, তারপর পর্যায়ক্রমে টেল, তারপর হেড। তাহলে প্রথমে টেল, তারপর পর্যায়ক্রমে টেল, আর তারপর হেড, তাহলে এইটা একটা আসতেছে। তো এগুলা দেখে তো আমরা এটুকু চিনতে পারবো যে কখন কোনটা চাইতেছে, মানে অনুকূলে কারা কারা কাকে কাকে নিব, আর মোট কি হবে এইটুকু জানলে তো হয়ে যাচ্ছে। আর নমুনা ক্ষেত্র যদি তৈরি করে ফেলতে পারি একবার, সেখান থেকে ওই প্রশ্ন অনুযায়ী বের করাটা তো কোনো ব্যাপার না। এটা রিজনিং করে করে বের করা লাগবে আর কি, শেষ। এটা তো আর মুখস্থ করা দেওয়ার জিনিস না। এই হলো, তারপর করি আগেরটার মতোই, যে প্রথমে 3বার টস করা হয়েছে, নমুনা ক্ষেত্র তৈরি করো। তাহলে এইগুলা দেখো, এটা বোর্ডের অঙ্ক, কিন্তু 19 সাল, 15 সাল, 02 সাল। তার মানে বোর্ডে তোমার এই এত এইগুলা ম্যাথই আসবে। তো বোর্ডের মধ্যে করতে গেলে তখন আবার এত সহজে করা যাবে না। তুমি তো বোধহয় 9-10ও করে আসছো, তখন কি করতে হয়, একটু ঢং করে লেখা লাগে। তো ঢং করে লিখবা, সবকিছু লিখবা, প্রথমে ট্রিটা আঁকায় বলবা যে মোট নমুনা ক্ষেত্র বা নমুনা এইটা, তারপর অনুকূলে এই জিনিসটা হচ্ছে এইটা, সো আমরা জানি প্রবাবিলিটি মানে এটা, হ্যান ত্যান করে একটু ঢং করে লেখা লাগবে। তারপর হচ্ছে একটি সুষম মুদ্রার আগেরটাই তো না, তাহলে এটা কি আমি 2বার দিছি নাকি না? তাহলে জাস্ট এখানে প্রশ্নগুলো পরিবর্তন হয়ে গেছে, প্রশ্ন একটাই, প্রশ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা আরেকবার নিয়ে আসি তাহলে এখানে। কিরে পুরোটাই আসছে সেকেন্ড, দাঁড়াও তো। হুম হুম হুম, এবার ঠিক আছে। প্রশ্নটা কি দেখা যাচ্ছে না? নাই। উম আরে ধরো, এটা তো দেখছি আমরা, সমস্যা নেই। এই, হ্যাঁ, এখন বলো, এগুলো জাস্ট উত্তরগুলো বলবো তুমি। প্রতি টসে হেড পাওয়ার সম্ভাবনা আগেরটাই, তাহলে একটাই হবে, দ্যাট ইজ 1/8। প্রথমে হেড পাওয়ার সত্ত্বে 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা, 2 বা ততোধিক, প্রথমে এটা হেড হইতে হবে, তাহলে এটা হচ্ছে একটা, দুইটা, আহ এটা হচ্ছে একটা, দুইটা, 3/8, হ্যাঁ 3/8। তারপর কোনো শর্ত আরোপ না করে হলে 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা, 2 বা ততোধিক হলে একটা, দুইটা, তিন, হুম 4/8, আচ্ছা হলো 4/8ই হতো। কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি টেল, কোনটা হবে? 7/8, ঠিক আছে, কমপক্ষে মানে একটা টি থাকতেই হবে। সো এইটা বাদ দিয়ে সবগুলাই, তাই না? হুম। পর্যায়ক্রমে হেড ও টেল পাওয়ার সম্ভাবনা, পর্যায়ক্রমে হেড ও টেল কোনটা হবে? হেড টেল হেড, এইটা, তারপর কি হইতে পারে, আর কোনটা হইতে পারে? টেল হেড টেল, এটা হইতে পারে। এই দুইটাই তো হচ্ছে হেড টেল হেড, টেল হেড টেল, পর্যায়ক্রমে জিনিসটা যেহেতু হইতে হবে, সো 2/8, তাই না? এটাই। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আমরা পড়বো, এই জিনিসটা খুব কাজে লাগে কিন্তু। কমপক্ষে যখন এই কথাটা থাকে, কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা, মানে কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কি এটাই না, যে 1 মাইনাস সবগুলাতে হেড পাওয়ার সম্ভাবনা, তাই না? তাহলে 1 মাইনাস সবগুলাতে হেড পাওয়ার সম্ভাবনা কত? 1/8, একটাই তো আছে, সো এটা 7/8 আসতেছে। সো এই কনসেপ্টটাকে কিন্তু আমরা অনেকগুলো অঙ্কে কাজে লাগাবো সামনে। মানে আমাকে বলছে কমপক্ষে একটি টেল, তো আমরা ওই এমনটা ধরবো যে কোনোটাই টেল নেই, ওইটা কত, তাহলে ওইটাতে 1 থেকে ওটা বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। এটাকে বলে সম্পূরক আর কি, সম্পূরক সূত্র বা কমপ্লিমেন্টারি যে সূত্রটা, সেটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ হবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? সেই সূত্রটা কিন্তু খুব কাজের, এটা হয়তো আজকে না হলেও আমরা পরবর্তীতে কাজে লাগাবো। আচ্ছা, এরপরে ধরো এরপর ছক্কা নিয়ে যদি আমি পড়ি, দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করছি, তো নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে এবং নিচের সম্ভাবনাগুলি নির্ণয় করতে হবে।
তো আমি এটা করে রাখছি, বুঝছো? এটা করে রাখছি, আমি নিয়ে আসি। এই যে নমুনা ক্ষেত্র, দুইটা ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে নমুনা ক্ষেত্র কিন্তু এইভাবে বানাইতে হবে। এই তো, ঠিক না? ধরো এটা ফার্স্টটা, প্রথমটা, প্রথম ছক্কা, এটা হচ্ছে দ্বিতীয় ছক্কার জন্য। প্রথম ছক্কা 1 2 3 4 5 6, দ্বিতীয় ছক্কা 1 2 3 4 5 6। এরপর জাস্ট কতগুলো হতে পারে? 36টা, তাহলে নমুনা বিন্দু পাইলাম। এখন আমাকে বলো, জাস্ট দেখবা আর উত্তর বলবা যে দুইটি বিজোড় সংখ্যা গঠন হওয়ার সম্ভাবনা কত। দুটি ছক্কা নিক্ষেপ করে নমুনা ক্ষেত্র বানাইছি। এখন দুইটাই বিজোড় সংখ্যা গঠন, তাহলে টোটাল আমাদের ইয়া কত? 36 টোটাল, মানে নমুনা, মানে মোট গঠনটা 36। দুইটা সংখ্যাতে বিজোড় পাবো, এটা কোথায় আছে বলো দি? দুটাতেই বিজোড়, সেগুলো কতগুলা? সেগুলো কি বোঝা যায়? এখানে কিন্তু সবসময় প্যাটার্ন ফলো করবে একটা, ওই প্যাটার্নটা খুঁজে নিতে পারলেই হলো, তাই না? দেখি তো কোথায় আছে সবগুলাই। সবগুলাই বিজোড়, দুইটাই বিজোড়। কোনটা হবে? কতগুলা হবে বলো? এই যে দুইটাই যদি বিজোড় হইতে হয়, তাই না? তাহলে এইটা একটা, তারপর হলো তোমার এই যে তাহলে এরপরে কোনটা ধরবা? দুইটাই বিজোড় তো, তাহলে আমরা কিভাবে, কতগুলো হয়? দুইটাই যদি বিজোড় নিই তাহলে সেটা কত হবে বলো? নমুনা ক্ষেত্র থেকে এটা বের করা একটু কঠিন হয়ে যাচ্ছে। ওকে, আমরা একটা অন্যভাবে করবো, কিন্তু এখান থেকে যদি করি তাহলে এটা কতগুলো হবে? দুইটাই যদি বিজোড় হয় তাহলে সেটা কতগুলো হচ্ছে? দুইটাই বিজোড়, সেটা বোধহয় 4 4 4 5, এখানে না, 4 6 এখানে না, 5 1 5 2। তাহলে একটু দেখি, মার্ক করি, দাঁড়াও, মার্ক করা শুরু করি। এটা তো হয়, প্যাটার্ন খুঁজে পাবো তখন। 1 1 হয়, তারপর কি হয়? 1 3 হয়, তারপর কি হয়? 1 5 হয়, তারপর কত হয় রে? এটা হয় না। তারপর হলো 2 1, এটাতে একটাও হবে না। 3 1, 3 3, 3 5, 9টা আসতেছে, এটা তো হবে না। 5 5 1, 5 3 5 5, এটা তো হবে না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9টা আসতেছে। তাহলে এইটাই নাকি 9/36? ঠিক আছে, নাকি ভুল গেল আমাদের? দুইটাতেই বলছে দুইটি দুইটি বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা। 5 1 5। হুম, কিভাবে বললা? 1 1, হ্যাঁ তাও হয়, ওটা করলে হয়, মানে ওয়ান, মানে ওয়ান, মানে এইভাবে চিন্তা করতে হবে, 1 3 5, তারপর এটার জন্য তিনটা অপশন, 1 3 5, তারপর হচ্ছে এটার জন্য তিনটা অপশন, মানে এরকম করে কয়টা হবে, কয়টা অপশন হবে? একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, টোটাল 9টা। প্রত্যেকটার জন্য তিনটা করে, তাহলে টোটাল 9টা। এইভাবে চিন্তা করা যায়। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এটাই অ্যান্সার। তা দুইটা 6 পাওয়ার সম্ভাবনা কত? দুইটাই 6, তাহলে একটাই আছে, 1/36। আর দুইটি একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তা একই সংখ্যাটা বোধহয় এটা সহজ, যে এই কর্ণ বরাবর যা আছে তারা তারা আরে, হ্যাঁ ওটাই, হ্যাঁ ওটাই। দাঁড়াও একটু মার্ক করে দিই। এই কর্ণ বরাবর যারা আছে সবাই, মানে মুখ্য কর্ণ বলি যদি আর কি, একটা, এটা যদি ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করি, তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6/36। ওকে,
এটা হলো। আচ্ছা, এটা একটু কাটাকাটি যদি করি তাহলে কত, 3 দিয়ে কাটে না, 3 বাই কত 12 আসতেছে, 3 12 30, হ্যাঁ। না, এটা তো 6 দিয়ে কাটে, তাহলে দুই। আরে এটার কথা বলছি, এটা যদি কাটাকাটি করি, 3 দিয়ে যদি কাটাকাটি করি, হ্যাঁ 1/4। হুম। আচ্ছা, এটা এখন আমরা একটু অন্যভাবে যদি করি, মানে একটু ধরো নমুনা ক্ষেত্র ধরো, হ্যাঁ নমুনা ক্ষেত্র আসলে লাগবেই, দুইটা ছক্কা যদি বলে তখন নমুনা ক্ষেত্র আসলে লাগে। কিন্তু ধরো আমরা যদি নমুনা ক্ষেত্র ছাড়া এটা করতে চাই, বা এই অঙ্কটা, এখানে কি এরকম কোনো অঙ্ক ছিল? হ্যাঁ এখানেও ছিল। ধরো আমরা নমুনা ক্ষেত্র ছাড়া এগুলো করতে চাচ্ছি, তাহলে সেভাবে কিভাবে করবো? তাহলে তুমি এভাবে চিন্তা করবা যে এখানে পরপর, প্রথমে এটার জন্য ধরি যে একটি সুষম মুদ্রা পরপর 3 বার নিক্ষেপ করলাম, তাহলে প্রতিবারে, তাহলে প্রতিটা হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা প্রথমবারের ক্ষেত্রে, দ্বিতীয়বারের ক্ষেত্রে এবং তৃতীয়বার, তিনটা ঘটনা না, প্রথমবার হলো, দ্বিতীয়বার হলো, তৃতীয়বার হলো, তিনটা ঘটনা। তাহলে তিনটা ঘটনার সম্ভাবনা আলাদা আলাদা বের করলাম, তারপর সেগুলো একসাথে মার্চ করব। এখন কিভাবে করব এটাই বোঝার বিষয়। তাহলে বলছে প্রতি টসে হেড পাওয়ার সম্ভাবনা কি কত? তাহলে প্রথমটাতে হেড পাওয়ার সম্ভাবনা যদি আমি বের করতাম, দুইটা মুদ্রা নিক্ষেপ করে প্রথমটাতে হেড পাওয়ার সম্ভাবনা কত ছিল, এটা হাফ ছিল না? হাফ প্রথমবারে নিক্ষেপ করে। তারপর দ্বিতীয়বারে নিক্ষেপ করে সম্ভাবনা কত? সেটাও হাফ। তৃতীয়বারে নিক্ষেপ করলে হেড পাওয়ার সম্ভাবনা কত? সেটাও হাফ। এবং এই তিনটা ঘটনা কি স্বাধীন কিনা? হ্যাঁ স্বাধীন ঘটনা, যে প্রথমবার কি করছি তারপর বা দ্বিতীয়বার সেটার উপর ডিপেন্ড করে না, তারপর থার্ডটাও সেটার উপর ডিপেন্ড করে না কোনো আগেরগুলো, তাহলে সব তিনটাই স্বাধীন ঘটনা। আচ্ছা, স্বাধীন ঘটনা যদি হয় তাহলে এগুলো যদি একই সাথে হইতে হয়, প্রতি টসে হইতে হয়, তাহলে এগুলো জাস্ট গুণ করে দিতে হবে আমাদের, তাই না? তাহলে কত আসতেছে, এই যে এটাই তো আসতেছে 1/8। এভাবে চিন্তা করা যায়, মানে এই সূত্রটা পি অফ এ, এটা যদি তিনটার জন্য ধরি, মানে এ বি সি তিনটা স্বাধীন ঘটনা, তাহলে এদের ইয়াটা যদি এবং হয় তাহলে পি অফ এ এর প্রবাবিলিটি, পি অফ বি এর প্রবাবিলিটি আর পি অফ সি এর প্রবাবিলিটি গুণ করে দিলে হলো, তাই না? এটাই যদি এটাই হয়, তারপরে কি আছে, তারপরে যদি সেম প্রসেসে আমরা দ্বিতীয়টা করি, খ নম্বরটা, যে প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, প্রথমটাতে হেড হতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমটাতে হেড পাওয়ার সম্ভাবনা কত? প্রথম যদি আমি চাল দিই, সেটাতে হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। আচ্ছা হলো হাফ। তারপরে হেড পাওয়ার সত্ত্বে 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, প্রথমটাতে হেড পাওয়ার সত্ত্বে, এখন এটা কি স্বাধীন ঘটনা নাকি অধীন ঘটনা? পরের বার প্রথমবারে হেড হবে, তারপরটাতে কি হবে, এটা তো মানে দ্বিতীয়বারে হেড হবে না টেল হবে, এটা তো ডিপেন্ড করতেছে না। আচ্ছা, প্রথম প্রথমে হেড পাওয়ার সত্ত্বে 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, তাহলে আমরা 3 বার নিক্ষেপ করবো তো, 2 বা ততোধিক, এখানে বা আছে, ওকে, দুইটা। তাহলে একটা দাঁড়াও দেখি, তাহলে 2 যদি পরেরটাতে হেড হবে, তাহলে তাহলে হাফ হাফ করলাম। আচ্ছা, তাহলে এখানে দুইটা ঘটনা আছে কিন্তু, যে 2 হতে পারে, মানে দুইটা হেড উঠবে অথবা তার চেয়ে বেশি হেড উঠবে, দুইটা ঘটনা আছে, এই দুইটা নিতে হবে আমাদেরকে। তো আমরা যদি প্রথমে এটা চিন্তা করি 2টা হেড উঠবে সেক্ষেত্রে, সো আমরা জাস্ট কি করব, যে প্রথমে হাফ, প্রথমটাতে হেড উঠছে, তারপরটাতেও হেড উঠছে, এই দুটো ঘটনা পরস্পর হবে। থার্ডটাতে কত উঠছে ওটা কি আমাদের দেখার বিষয় আছে? আমরা যদি এইভাবে চিন্তা করি, আচ্ছা দেখি ভাই, আগে করে দেখি মিলছে কিনা। 1/4, তারপর হচ্ছে ধরো 8, তাহলে এটা কত হবে, 8 2 1। হ্যাঁ হচ্ছে। এবার চিন্তাটা একটু কঠিন হয়ে গেল, বাট এইভাবে চিন্তা করা যায়। প্রথমে আমি চিন্তা করলাম যে দুইটা হেড আসবে এরকম, এইটা সম্ভাবনা কত, তাহলে হাফ আর হাফ। পরেরটাতে কি হবে ওটা আমার দেখার বিষয় না, জাস্ট দুইটার জন্য, দুইটা হেড যদি পাইতে চাই, আর ততোধিক হেড, তার মানে 3 বার যেহেতু নিক্ষেপ করছি তার মানে তিনটাতেই হেড উঠবে, তাহলে সেটার সম্ভাবনা হচ্ছে হাফ হাফ আর হাফ। তাহলে এটা হচ্ছে 1/4 আর এটা হচ্ছে 1/8। এখন এই দুইটাই হতে পারে, সো এই দুটো যোগ করে দিব, তাহলে এটা হচ্ছে 8, তাহলে 2 যোগ 1, 3/8, এইটা আর কি।
এভাবে করা যায়। ওকে, তাহলে মূলত বুঝতে পারছি যে আমরা এইভাবে করবো আর কি। কিন্তু হ্যাঁ, একটু টাফ হয়ে যাচ্ছে। আহ, ধরো তুমি দুইভাবে আগাবা, মানে প্রথমে এইভাবে করে দেখবা যে এমনি মানে এই যে এই প্রসেসে আগাবা। হ্যাঁ, এভাবে যদি মিলে যাইতে হয়ে গেল, মানে এমসিকিউর কথা বলতেছি, মানে যখন সিকিউ দিবে না তখন তো তোমাকে বলেই দিবে নমুনা ক্ষেত্র বানাইতেই হবে, তখন তো তুমি নমুনা ক্ষেত্র বানাবাই। বাট এমনি যদি বলি তখন তুমি এভাবে করবা, এটাই আর কি বলছি। আচ্ছা, তারপরে তারপরে কোনটা, ধরো এটা গেল, এরপরটাতে যদি যাই, একটি ছক্কা ও দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করছি, নমুনা ক্ষেত্র বানাইতে হবে, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এইটা নমুনা ক্ষেত্রটা কিভাবে বানাবো? দুইটা মুদ্রা নিক্ষেপ করছে আর হচ্ছে একটা ছক্কা, তো এটা নমুনা ক্ষেত্র কিভাবে বানানো যাইতে পারে? আমরা ওই করতে পারি, আয়তকার সারণী বানাইতে পারি। তো আমরা তো জানি যে দুইটা যদি মুদ্রা নিক্ষেপ করি তাহলে কতগুলা কি হতে পারে, দুইটাতে হেড উঠলো, একটাতে হেড একটা টেল, তারপর একটাতে টেল, তারপর একটাতে হেড, তারপর দুইটাতে টেল, এগুলাই তো। আর একটা ছক্কা নিক্ষেপ করলে 1 2 3 4 5 6, তো হয়ে গেল আমাদের নমুনা ক্ষেত্র বানানো। এই, তাহলে আমরা এখানে যদি করি, আগে সংখ্যাটা লিখি নাকি, লিখলে হলো, সংখ্যাটাই লিখলাম আগে। তাহলে এখানে আসবে এইচ এইচ ওয়ান, এইচ এইচ প্রথমে যেহেতু ছক্কা তারপর দুইটা মুদ্রা, তো সেই হিসাবে লিখি, এইভাবে লিখি। সারিটা দিয়ে আগে করতে হয় যেহেতু, এইচ এইচ টু, তারপর কি এইচ এইচ থ্রি, এইচ এইচ ফোর, 5 1 4, sorry 6, th1 th2, তুমি প্রশ্নগুলো দেখে উত্তর বাইর করার চেষ্টা করো। 5, হ্যাঁ লেখাগুলো তো বাজে, tt5 tt6। ওকে, তা বলো প্রথমটা অ্যান্সার কি হবে বলো? দুইটি হেড ও জোড় সংখ্যা, তাই টোটাল কয়টা আসছে? হ্যাঁ, কত কত বাই 24? 3/24। আচ্ছা, তাহলে এরকম তিনটা ঘটনা পাইছো, দুইটা হেড এবং একটা জোড়। তার মানে এই লাইন বরাবর, তাহলে এই লাইন বরাবরই হবে, এই লাইন বরাবর নিতে হবে। তা এখন বলছে জোড়, জোড় তাহলে তিনটা, ছয়টার মধ্যে তিন, হ্যাঁ ঠিক আছে। তারপর দুইটি টেল বিজোড়, তাহলে এটা ওই 3/24, এটাও 3/24। ছক্কায় দুই পাবার সম্ভাবনা, তো এখন ছক্কায় দুই পাইতে হবে, এখন মুদ্রায় কত হচ্ছে ওটা তো আমার দেখার বিষয় না, সো হ্যাঁ 4/, তাহলে এই লাইন বরাবর যা আছে সবগুলো নেব, অনুকূল হবে, তাহলে 4/, কি হবে 24। তারপরে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, বিজোড় বলতে ছক্কায় বিজোড়, কারণ হেড আর টেলে তো বিজোড় হবে, তাহলে এটা কত, বিজোড় কয়টা হাতে, 12/24, হ্যাঁ। তাহলে এই যে এটা বিজোড়, এটা বিজোড়, এটা বিজোড়, এটা বিজোড়, তাহলে এখানে কত, তিন, তিন চারে 12, এই তো হয়ে গেল, সহজ অঙ্ক। এর বোর্ডের প্রশ্ন এগুলো সব বোর্ডে আসছে। আচ্ছা, হ্যাঁ, এখন ধরো আমরা যদি এটা নমুনার ক্ষেত্রে না বানাইতাম, না বানাই যদি আমরা এটা অ্যান্সার করার চেষ্টা করতাম, ওভাবে করে দেখিও আর কি, অঙ্কগুলো ওভাবে তুমি ট্রাই করবা, মানে আর কি নমুনা ক্ষেত্র ছাড়া করা যাচ্ছে কিনা।
তাই যদি করো তাহলে কালি ইউজ করবো, এটা করবো। হ্যাঁ, তাহলে কয়টা ঘটনা এখানে? একটা ছক্কা আর দুইটা মুদ্রা নিক্ষেপ করার ব্যাপারটা। তো প্রথমে দুইটাতে হেড, তো প্রথম ছক্কা নিক্ষেপ করছে সেটাতে হেড পাওয়ার সম্ভাবনা হাফ। আর হচ্ছে দুইটা তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করছে সেটাতে হেড পাওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে হাফ। এবং ছক্কায় জোর পাওয়ার সম্ভাবনা কত? 3/6 না? 3/6 মানে সেটাও হাফ আর কি, যাই হোক 3/6। তো এখন এই তিনটা ঘটনা একসাথে হইতে হবে, যেহেতু ও লেখা আছে, ও মানে মানে গুণ হবে। তো এই তিনটা যদি গুণ করে দিই তাহলে কত আসতেছে? 3/6 × 12, 12×2 = 24, তো আসছে। তারপরটা যদি ব্যবহার করি, তারপরটা তাহলে ওই হিসেবে আসবে, প্রথমটাতে হাফ, তারপর প্রথম প্রথম মুদ্রায় হাফ, দ্বিতীয় মুদ্রায় সম্ভাবনা হচ্ছে কত? হাফ। এবং বিজোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/6, তো তিনটা গুণ। তারপর ছক্কায় 2 পাওয়ার সম্ভাবনা। তো এখানে তো জাস্ট আমাকে ছক্কাটার কথা চিন্তা করতে হবে। তাহলে ছক্কায় 2 পাওয়ার সম্ভাবনা কত? 1/6। তাহলে 4×6 = 24, এটাও 1/6 মিলে গেছে। বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, ওই যে ছক্কায় বিজোড় পাওয়ার সম্ভাবনা কত? 3/6, এটা না? হ্যাঁ, তাহলে হাফ, তাহলে এটাও হাফ মিলে গেছে। এভাবে চিন্তা করা যায়। তাহলে এত কিছু তাকাইতে হয় না, তাহলে এটা তো তোমার কষ্ট করতে হলো এমসিকিউতে যদি এই প্রশ্ন আসে আর কি। আচ্ছা, এখন এইটা বলো দি, এটার অ্যান্সার কি হবে আমাকে? একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, প্রথম ক্ষেত্রে 4, 5 অথবা 6 এবং দ্বিতীয় ক্ষেত্রে 1, 2, 3 অথবা 4 পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। এটার উত্তরটা কি আর কি? মানে এখানে দুইটা ঘটনা হয়েছে আর কি, প্রথম ক্ষেত্র তারপর হলো দ্বিতীয় ক্ষেত্র। সো প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে, তারপর বলছে যে এবং, হ্যাঁ বলো তাহলে কি হবে এটা? মানে একটা ছক্কা দুইবার নিক্ষেপ করছি, প্রথম ছক্কায় 4, 5, 6 এবং দ্বিতীয় ছক্কায় 1, 2, 3 তো 4 পাওয়ার সম্ভাবনা কত? 12/24, হ্যাঁ। 12/36, তাহলে কত আসতেছে? এটা আসতেছে কত? 1/3। না, হয়নি তো। কিভাবে চিন্তা করলো? হুম, 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 হুম। ওভাবে চিন্তা করো না, অন্যভাবে চিন্তা করো না, মানে আলাদা আলাদা ভাবে চিন্তা করো। প্রথম ছক্কার ক্ষেত্রে চিন্তা করো, তারপর দ্বিতীয় ছক্কার ক্ষেত্রে চিন্তা করো, মানে যেভাবে বললাম, মানে নমুনা ক্ষেত্র ধরো নাই তোমার কাছে, বুঝছো? মানে প্রথম ছক্কার ক্ষেত্রে তুমি চিন্তা করো না 4, 5, 6 হওয়ার সম্ভাবনা কত। প্রথম ছক্কায় 4, 5, 6 হওয়ার সম্ভাবনা কত? টোটালটা হচ্ছে 6। তো 4 অথবা 5 অথবা 6, তাহলে এটা কত? 3 হবে না? 3/6, বুঝছে কিনা? অনুকূলে ঘটনা হচ্ছে তিনটা, 4, 5 অথবা 6। হ্যাঁ, আর হচ্ছে তাহলে প্রথম ছক্কা এটা গেল, দ্বিতীয় ছক্কা হচ্ছে 1, 2, 3, 4, তার মানে দ্বিতীয় ছক্কার ক্ষেত্রে 4/6, তাই কিনা? তো এটা, এটার ক্ষেত্রে আসবে হচ্ছে হাফ, আর এটার ক্ষেত্রে আসতেছে কত? 2/3। এখন এই দুটো কোণ না এবং দ্বারা রিলেট করছে, যে এবং এই দুটো একসাথে হইতে হবে। সো 1/2 ইন্টু 2/3, তো কত আসে তোমার? 1/3 আসছিল কি? 12/36 বলছিলে না? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই। তাহলে ঠিক আছে, হ্যাঁ ওভাবে করা যায়। তাহলে তুমি কি চিন্তা করলা আমাকে একটু বলো দি। আচ্ছা। হুম, 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 হুম। 3, 4 এ 12, হ্যাঁ গুড। এটাও হইতে পারে, তো দেখছো তুমি একটা হ্যাঁ এটাও হইতে পারে, এটাও অ্যান্সার।
এভাবে চিন্তা করা যায়। ওকে, আচ্ছা, এটা তাহলে তুমি বাসায় SW দিলাম, এটা করব, মানে এটা আমাকে দিও, মানে এই যে এটা প্রশ্নটা তুলে জাস্ট 1 2 3 4 5 এর অ্যান্সার দিও। আর এটাও তাহলে আমি SW দিলাম, এটা দিও। আচ্ছা, এবার তাহলে আমরা ইয়াতে যাই, সংখ্যা সংক্রান্ত আর কি। সংখ্যা সংক্রান্ত বলতে আর কি, মানে আমাদের ওই যে কিছু জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এই জিনিসগুলো। প্রথমত তোমাকে এটা জানা লাগবে, তোমাকে একটা সংখ্যার রেঞ্জ দিয়ে দিবে। আমি এখানে ধরে নিছি m to n, ধরো বললো যে 22 থেকে 27, এরকম একটা রেঞ্জ দিল। তো তোমাকে প্রথমে অনুকূল ঘটনা, মানে মোট ঘটনা চাই, দরকার যে মোট ঘটনা কোনটা। মোট ঘটনা হবে টোটাল 22 থেকে 27 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, তো সেটা কতগুলো হবে সেটা সহজে যাতে বের করতে পারো সেজন্য সূত্র হচ্ছে তোমার এটা, শেষ পদ বিয়োগ আদি পদ যোগ হচ্ছে 1, তাই না? মানে 22 থেকে 27 এর মধ্যে কিন্তু সংখ্যা কয়টা আছে বলো দি? 22 থেকে 27 5টা নাকি 6টা? 6টা কিন্তু, মানে 22 থেকে গোনা শুরু করো, 22 23 24 25 26 27, 22 সহ আর কি। সো ওই মানে আমাদের তো চোখের দেখায় তো আমরা সবসময় বিয়োগ করতে পছন্দ করি, তো হঠাৎ করে আমি অনুকূল দিয়ে দিলাম 5। মানে এমসিকিউ তেও কিন্তু তাই হয়, মানে ওই প্রথম অপশনটাতে তোমার ওই ভুলটাই দিয়ে দিবে, তে ওইটাই বলবে যে হ্যাঁ এটা। তো এই জন্য আর কি, হ্যাঁ 6টা, তার মানে সূত্রটা ওইভাবে আসছে, n - m বিয়োগ করার পর যেটা আমরা চিন্তা করতেছি ওটা না, তার সাথে 1 যোগ করো। সো এটা হচ্ছে টোটাল সংখ্যা বের করা, যে কোনো রেঞ্জ যদি দেওয়া থাকে। এটা না বললেও হয়তো হইতো। তারপর 1 থেকে n, মানে একটা রেঞ্জ দিছে তোমাকে, ধরো 1 থেকে বললে দিছে 122 বা 111 দিল, দিয়ে বলে যে এর মধ্যে বর্গ সংখ্যা কত, মানে বর্গ সংখ্যা বলতে কি, মানে বর্গ করা, কি বলে এটাকে, মানে যেগুলোকে বর্গমূল করা যায় আর কি, ওরকম সংখ্যা আর কি কত। ঠিক আছে, বর্গমূল করা যায়, মানে বুঝতে পারছো তো? যেমন ধরুন 9, তারপর 8 হইলে আবার হবে না, 9 এর বর্গমূল হচ্ছে 3, মানে বর্গ সংখ্যা বলতে বুঝবা যে ওই যে বর্গমূলটা হচ্ছে পূর্ণ সংখ্যা আসছে। তাহলে সেটা বের করবো কিভাবে যে 1 থেকে 111 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কয়টা হবে? তো জাস্ট কি করবা, এই যে লাস্টে যেটা থাকবে ওটার উপর রুট করে দিবা, 111 রুট করে দিলে দশমিক টশমিক দিয়ে মান আসবে, জাস্ট পূর্ণ সংখ্যাটা যেটা আসবে ওটাই তোমার অ্যান্সার। যেমন 111 কে রুট করলে হয়তো কত আসবে, 10 পয়েন্ট সামথিং হ্যান ত্যান। সো 10 হবে তোমার অ্যান্সার, যে 10টা এরকম বর্গমূল, এরকম সংখ্যা আছে, বর্গ সংখ্যা আছে যাদের বর্গমূল হচ্ছে একটা পূর্ণ স্বাভাবিক সংখ্যা। সো সেম জিনিসটা আমরা, এটা হবে ঘন, ঘন সংখ্যা কয়টা আছে, মানে ঘনমূলটা একটা স্বাভাবিক সংখ্যা আসবে। সো জাস্ট কি করবে, লাস্টের পদটাকে কুইক রুট করে দিলে যেটা আসবে ওটা নিবা। আর এটা বোধহয় তুমি জানো বোধহয়, নাকি? এটা কি আগে পড়ছো? পড়ার কথা, ছোটবেলায় আমরা পড়তাম যে প্রাইম নাম্বার, 1 থেকে 100 মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে, মৌলিক সংখ্যা কয়টা আছে। এই যে একটা সূত্র, মানে একটা সংখ্যা মুখস্থ করতে হইতো, 44 22 32 23 21, পড়ছিলা মুখস্থ? আচ্ছা, ওভাবে করছে, হ্যাঁ করলে হলো আর কি। আমি এভাবে করছিলাম, 44 22 32 23 21, যাই হোক, যেটা যেভাবে মনে রাখো, যাই হোক, এটা তো বুঝতে পারতেছো যে এটা কি বোঝাচ্ছে। 4 বলতে বোঝাচ্ছে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা। তারপর এখন তোমাকে যদি বলি 60 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, পারবা না বের করতে? পারবা, কারণ তোমার এই ইয়াটা মুখস্থ আছে। এটা এটাই বোঝাচ্ছে, তাই না? যে 4 বলতে প্রথম 10টার মধ্যে, তারপর 11 থেকে 22 20, তারপর এটা হচ্ছে কত, এই যে 21 থেকে 30, সেভাবে জিনিসটা যাচ্ছে। ওকে, তাহলে এটা লাগবে আমাদের। মানে প্রশ্ন কিভাবে আসবে, বলবে যে এরকম একটা রেঞ্জ দিয়ে দিল 50 থেকে 57, দিয়ে বলে যে আমি একটা ইয়া ধরি, 70 ধরো, 50 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে এটার সম্ভাবনা বের করো। মানে 50 থেকে 70 এর মধ্যে যদি আমি একটা সংখ্যা পিক করি, তাহলে সেটা মৌলিক হবে, এটার সম্ভাবনা কত। তাহলে 50 থেকে 70 এর মধ্যে টোটাল সংখ্যা আছে কয়টা, আর উপরে হবে মৌলিক সংখ্যা আছে কয়টা, এই আর কি। তাহলে আমাদের তো অ্যাটলিস্ট এটা জানা লাগবে।
তো এটা আশা করি পারবা। তারপর হচ্ছে এটা আসতে পারে যে এক থেকে কিছু একটা রেঞ্জ দিয়ে দিল, মানে এক থেকে এম ধরো, মানে ধরো এক থেকে বলছে হচ্ছে 62 ধরো, এটা বললো, দিয়ে বলে যে আর দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, মানে মানে আমি যদি 1 থেকে 62-র মধ্যে যে কোনো একটা সংখ্যা নিই, তাহলে সেই সংখ্যাটা আর দ্বারা বিভাজ্য হবে, এটার সম্ভাবনা কত। তাহলে 1 থেকে 62-র মধ্যে টোটাল আর দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে সেটা তো বের করা লাগবে। ধরো আমি আর 5 ধরলাম, যে 1 থেকে 62-র মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, সেটা তাহলে তোমাকে বুঝতে হবে যে টোটাল সংখ্যা হচ্ছে, তাহলে এখানে কত, 63 হবে, 63। আর উপরে আমাকে অনুকূল নিতে হবে যে কয়টা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। তো কি করবো, লাস্টেরটাকে 5 দিয়ে ভাগ করে দিবে। 5 দিয়ে ভাগ করে দিলে যেটা আসবে, ধরো দশমিক যদি আসে তাহলে পূর্ণ সংখ্যাটা নিবা, আর যদি ভাগ যায় তাহলে ভাগ হলো। ধরো আমরা বোঝার জন্য 60 ধরি, তাহলে 5 বারং 60, তাহলে 12টা, তাহলে এরকম সংখ্যা আছে। সো তখন হবে 61/12, মানে 12/61, এটা অ্যান্সার হবে, এরকম আর কি। তো সেটা হবে m/r/t। আর যদি মাঝের কোনো একটা রেঞ্জ দিয়ে দেয়, বলে যে ধরো এটাই বলে দিল 50 থেকে 70 পর্যন্ত আর দ্বারা বিভাজ্য বা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে। তো কিভাবে বের করব, 1 থেকে 50 পর্যন্ত কয়টা আছে এটা বের করব, তারপর 1 থেকে 70 পর্যন্ত কয়টা আছে ওটা বের করব, তারপর বিয়োগ করে দিলে হয়ে গেল। তো আমি তাই করছি, দেখো এই যে লাস্টেরটা m/r বিয়োগ n/r, তাহলে টোটালটা পাওয়া যাবে এতটি। এই এগুলা জিনিস আর কি জানা লাগবে। আচ্ছা, এটা তো পরে আসতেছে, এখানে তাহলে বই থেকে একটু, ও বইয়ের অঙ্কগুলো তো দেখা যাচ্ছিলাম, এটা তো দেখাইনি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আরে ধরো তোমাকে আমি যদি বলি 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, হ্যাঁ বিভাজ্য, মানে এটা মনে করো 1 থেকে m, আর 3 মনে করো r মানে 3, বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে কয়টা, 100টা, ঠিক আছে। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হবে, তাহলে কি করব, 100-কে 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে 33.33 হ্যান ত্যান কিছু পাবা, তো তোমার অ্যান্সার হবে 33টা, মানে 33টা পাবা সংখ্যা যারা কিনা 3 দ্বারা বিভাজ্য। তো এখানে হবে 33। এটাই বলতেছিলাম যে এই এই সংখ্যাটা পাওয়ার জন্য তুমি যেটা করবা, এই শেষ পদটাকে যত দ্বারা বিভাজ্য সেটা দিয়ে ভাগ করবে, সিম্পল হিসাব আর কি। বুঝতে পারছি। তাহলে এখন ওইটা আমি বলতেছিলাম যে এখানে 1 থেকে 100 না দিয়ে যদি বলে হচ্ছে 20 থেকে 100, এইটার রেঞ্জে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো হবে। তো তখন আমরা কি, এটা খুব কমন সেন্স যে আমরা কি করতে পারি, যে 1 থেকে 20 পর্যন্ত টোটাল 3 দ্বারা বিভাজ্য কত, এবং 1 থেকে 100 পর্যন্ত টোটাল 3 দ্বারা বিভাজ্য কত, তাহলে আমরা জাস্ট ওই বিয়োগ করে দিলে হয়ে গেল। তাহলে এই 20 থেকে 100-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য মাঝেরটা পাই যাচ্ছি, তাই না। তাহলে আমরা জাস্ট কি করতে পারি, 100/3, 20/3, তাহলে এটা হবে 33, আর এটা 20/3 কত, 6 হবে, তাহলে এটা হবে 27। তাহলে 27টা সংখ্যা পাওয়া যাবে হয়তো যারা 3 দ্বারা বিভাজ্য 20 থেকে 100। সো 27 / এখানে কত সংখ্যা হবে, এখানে হবে 81। সো এইটা আমাদের অ্যান্সার হয়তো, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, দেখো এই 3-এর যে অঙ্কগুলো আমাদের বইয়ে, কেতাবের বইয়ের, সেগুলো কিন্তু আমরা করে ফেলছি। দেখো এই যে ছক্কা আর হচ্ছে মুদ্রা রিলেটেড, তাই না, এগুলো আমরা করলাম যে ছক্কা বা মুদ্রা কিভাবে হবে। এখন এগুলো হচ্ছে আমি চাচ্ছি তুমি করো, নিজে করো। তাহলে নিজে করলে আসলে এখানে এই পুরো অধ্যায়টা তো রিজনিং এর উপর দাঁড়ায় আছে, তাই না। আমি করলে কোনো লাভ হবে না, তুমি নিজে করলে ভালো হবে। আমি জাস্ট ওইটা বলে দিতে পারি, এইটুকুই ব্যাস। তো আমি ওই তো বললাম যে 3-এর এই সবগুলো অঙ্ক তো আমরা দেখাইছি, বুঝছো। তো তুমি আজকে ট্রাই করে দেখবা 3-এর অঙ্কগুলা, বাসায় নিজে নিজে করবা, সবগুলাই প্রথমে নিজে করবা, তারপর অ্যান্সার না পারলে অ্যান্সারটা দেখবা। সো 3-এর অঙ্কগুলো আমরা করছি, দেখো, ওকে। তারপরে যদি যাই 4-এর অঙ্কগুলা, মানে তোমার আমাদের বইয়ের মধ্যে মানে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে এলোমেলো ভাবে আছে আর কি। তো আমি চেষ্টা করতেছি যে একসাথে যাতে
সহজে দেখানো যায়। তো আমরা এখন কি পড়তেছিলাম? সংখ্যা রিলেটেড, তাই না? তো সংখ্যা রিলেটেড তুমি দেখবা যে ছড়াই ছিটায় আছে। আমি তাও তোমাকে বলে দিচ্ছি কোনগুলা, মানে অঙ্ক পড়লে কিন্তু বুঝতে পারবা। যেমন ধরো 4-এর এ বি এগুলো কিন্তু সংখ্যা রিলেটেডই। যেমন বলছে যে 10 থেকে 30 পর্যন্ত, এটা যদি দেখো 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে যে কোনো একটিকে যদি আমি ইচ্ছে মতো নেই, তাহলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে, এটা যদি আমরা করতে চাই, আসলে এটা এখানে করি। কি বলছে? 10 থেকে 30, তাহলে 10 থেকে 30-এর মধ্যে সংখ্যা আছে কয়টা বলো দি? 30 বিয়োগ 10 20, আর 1 যোগ করা 21টা। 21টা সংখ্যা আছে। সূত্র 30 বিয়োগ 10 যোগ 1, সো দ্যাট ইজ 21। এখন বলছে যে মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে দুইটা জিনিস অথবা দ্বারা রিলেট করছে, দুইটা ঘটনা, একটা মৌলিক হওয়া আর একটা হচ্ছে 5-এর গুণিতক হওয়া। তাহলে আমরা আগে বের করি যে মৌলিক হওয়ার সম্ভাবনা কত, তারপর 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, এটা বের করবো। আচ্ছা, সো মৌলিক হওয়ার সম্ভাবনা যদি বের করতে চাই, তাহলে 10 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? 44, 22, এতটুকু করলে হচ্ছে। তাহলে এর তো 1 থেকে 10, এর হচ্ছে 10 থেকে 20, আমাদের দরকার 20 থেকে আচ্ছা 10 থেকে 30 দরকার। তাহলে এইখান থেকে শুরু করতে হবে, 4 যোগ 2, 6টা নাকি অর্ণব? 6/21, বুঝলি অর্ণব? 10 থেকে 30-এর মধ্যে 6টা আসতেছে না? এই যে 4, এইটা আর এটা যোগ করে 6 আছে। আচ্ছা, তাহলে এখন 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, 5-এর গুণিতক মানে কি? 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য হলেই তো সেটা 5-এর গুণিতক হবে, তাই না? গুণিতক মানে কি? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15। তাহলে 5-এর গুণিতক মানে 5 দ্বারা বিভাজ্য, তাহলে কত হবে? তাহলে ওই যে ওইটা কাজে লাগে, 10/5 বিয়োগ 30/5। তাহলে এইখানে আছে 2টা, মানে উল্টাটা হবে আসলে, সরি। তাহলে এটা কত হচ্ছে? 6, এটা হচ্ছে কত? 2। 4টা পাওয়া যাচ্ছে নাকি? 4টা পাওয়া যাচ্ছে বলে, আসলে কি 4টা হবে? 10 আর 30ও তো হয়। 4টা, একটা ভুল করতেছি আমরা হয়তো, একটা মিসিং হচ্ছে। 10 মানে আমরা যদি 30/5 ধরি, 6, মানে এই যে, মানে 10টা আছে না, 10টা আসলে কমন পড়ে গেছে, বুঝছো? 5টা হবে, মানে 30/5, 30/5 টোটাল হচ্ছে কয়টা? 6টা। আর 10/5 টোটাল হচ্ছে 2টা, এর মধ্যে কিন্তু 5ও আছে 10ও আছে, তাই না? তো আমরা আসলে কি করছি, এই 10টা বিয়োগ করে দিছি, বাদ দিই, মানে আমরা যদি লিখতাম তাহলে বুঝতাম, এই যে 10, 15, 20, 25, 30, এটা কয়টা হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা, কিন্তু মানে এইটা বাদ পড়ে গেছে, এটা একটু খেয়াল রাখা লাগবে, মানে ওটা একটু একটু রিজনিং লাগাই পরে। তাহলে সেটা হচ্ছে কত? 5/21। তো 5/21 যদি হয়, তাহলে এই দুইটা ঘটনা কি আছে? অথবা দ্বারা রিলেটেড, আর অথবা হলে কি হয়? সম্ভাবনা যোগ হয়, তাই না? এবং কমন পয়েন্ট তো এদের মধ্যে কিছু নাই, এগুলা কি কোনোটাই মৌলিক হওয়া সম্ভব না তো? তাহলে কমন না হলে জাস্ট যোগ করে দিতে হবে 5, এটা, তো 21/6, মানে 11, 11/21, ঠিক আছে না? এই এখন এটা যদি আমাদের বোর্ডের মধ্যে আসতো, মানে বোর্ড পরীক্ষায় আসতো, খতে বা গতে, মানে 4 মার্কের জন্য, তখন আমরা এত শর্টকাটে করবো না। তখন আমরা বলবো যে 10 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এইটা এইটা এইটা, লিখবা মৌলিক সংখ্যাগুলো, মানে নমুনা ক্ষেত্র তৈরি করে দেখাবে। তারপর টোটাল নমুনা বিন্দু হচ্ছে এতটা। তারপর বলবা যে, মানে বুঝতে পারছে তো, একটু বড় করে জিনিসটা করতে হবে, এত শর্টকাটে করা যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে যে আসলে আমার হচ্ছে ওখানে নিয়ে যায় অঙ্কটা করা উচিত, এভাবে আসলে রেকর্ড থাকে না। তারপরটা দেখি, 1 থেকে 100-র মধ্যে 3টি, তাহলে 3 কিন্তু তুমি করবা, করে আমাকে জানাবা পারছো কিনা। 1 থেকে 100-র মধ্যে 3টি পৃথক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল জোড় সংখ্যা হবার সম্ভাবনা কত? এইটা করতে হবে, এটাও সংখ্যা রিলেটেড।
এটা আমি কিভাবে করব? এক থেকে 100-র মধ্যে তিনটি পৃথক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল জোড় সংখ্যা হবার সম্ভাবনা কত? কিভাবে করা যায় বলো? তিনটা পৃথক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1 থেকে 100-র মধ্যে তিনটি পৃথক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। আচ্ছা, 1 থেকে 100-র মধ্যে মানে কি বলছে? তিনটি পৃথক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল হইতে হবে একটা জোড় সংখ্যা। ওকে, কি করা যেতে পারে? মানে আমাদেরকে অনুকূল ঘটনা আমাদের হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, এটা করতে গেলে একটু আমাদের আরেকটা জিনিস পড়া লাগবে, সেটা আমরা যেহেতু এখনো পড়িনি, ওটা এটা করবো আমরা, ঠিক আছে? করবো, ওই জিনিসটা এখনো পড়া হয়নি, ওটা পড়ে তারপর আসতেছি। আচ্ছা, এইচ নম্বরটা দেখো, এইখানে কিন্তু ওই যে বললাম মানে ইয়া পাবা না কোনো, হচ্ছে ওই যে কি বলে সিকোয়েন্স পাবা না, মাঝে অনেকগুলো অঙ্ক ঢুকে যাবে। তো আমি যতগুলো আলোচনা করব অতগুলোই করবো। যেমন হচ্ছে 5-এর ডি নম্বরটা কিন্তু সংখ্যার মধ্যে, মানে আমি যেটুকু আলোচনা করছি ওইটার মধ্যে পড়তেছে, যে 1 থেকে 1000 সংখ্যা, মানে নাম্বার নিয়ে আর কি, 1 থেকে 1000 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে যে কোনো একটি ইচ্ছা মতো নিলে সেই সংখ্যাটি 3 অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা আমরা অলরেডি করছি না এরকম, 3 অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, এটা করি, করবো, ওটাও করবো, আগে যেগুলো শিখলাম ওটা করি। এটা তাহলে থাক। ওকে, এটা হচ্ছে 5-এর ডি। তাহলে দেখো, আমাদের কি করতে হবে? 3 অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে 3-এর গুণিতক কারা কারা হবে? 1000 কে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হবে এটা? এরকম সামথিং কিছু একটা আসবে। তাহলে সেটা হবে এতগুলা, 333টি। তো সেটা তাহলে কত হচ্ছে? 333 ডিভাইডেড বাই 1000, এটা হচ্ছে 3-এর গুণিতক এরকম সংখ্যা হওয়ার সম্ভাবনা। অথবা যেহেতু বলছে তাহলে যোগ করা লাগবে, নিচে হবে 1000, 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে এটাকে 1000-কে কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে। তাহলে সেটা কত আসতেছে? 200 নাকি? নাকি 20? 200 বোধহয়, 200। সো সেটা হচ্ছে 200। এখন দেখি এই দুইটা মিলে কিনা। 1000, কিরে মিললো না তো, আমাদের তো আসলো কত রে? 500, 533 নাকি? ওদের আছে 467। কোথাও ভুল করছি তাহলে? কোথায় ভুল করলাম? 3 অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। ভুলটা কোথায় গেল? 300, 1000-কে 3 দিয়ে ভাগ করলে 333ই হয় না? হ্যাঁ, 333ই তো হয়। 333টি, আর এটা হচ্ছে এতটি। কি ভুল গেল? আচ্ছা, একটা ক্যালকুলেটর আছে তোমার কাছে? আচ্ছা, এটাকে 1000-কে 15 দিয়ে ইয়া দাও তো। না, ওটা তো আসলে তখন এবং হয়ে যায়। আচ্ছা, 15 দিয়ে ভাগ করে দেখো তো কত আসে। 1000 ডিভাইডেড বাই 15 কত আসতেছে? শুধু 66? হ্যাঁ, ঠিক আছে। ওকে, 66। ওকে, 66 আসতেছে, হ্যাঁ।
তাহলে 533 থেকে 66 বিয়োগ করো তো, কত? 467 আসে। হুম, 533 থেকে 466 বিয়োগ করলে, হুম, তাহলে এইটা হচ্ছে আমাদের কি ঘটনা বলো দি? বর্জনশীল নাকি অবর্জনশীল বলো দি আমাকে এটা। তিন দ্বারা, মানে 1 থেকে 1000-এর মধ্যে যদি যে কোনো একটা নেই, তিন দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য, মানে গুণিতক আর কি, সেই দুইটা ঘটনা কি বর্জনশীল নাকি অবর্জনশীল, মানে কমন পয়েন্ট আছে কি নাই বলো দি। হ্যাঁ, অবশ্যই কমন পয়েন্ট অবশ্যই আছে। এরকম সংখ্যা তো পাবোই যেটা 3 দ্বারা বিভাজ্য আবার 5 দ্বারা বিভাজ্য হতে পারে না। 15 ধরো, লেটস সে 15, 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, এবং সেটা 1 থেকে 1000-এর মধ্যে আছে। কিংবা আর কি হতে পারে, 30, এরকম। তো এখন কথা হলো যে তাহলে আমাদেরকে কমনটা বিয়োগ করতে, মানে আমাদের সূত্রটা যদি আমি সূত্র অনুযায়ী যদি আগাই, তাহলে হয়তো বেশি তাড়াতাড়ি বুঝতে পারবো। যে আমরা ধরো পি অফ এ নিই। পি অফ এ হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, দ্যাট ইজ 333 ডিভাইডেড বাই 1000। আর পি অফ বি হলো 5 দ্বারা বিভাজ্য, সেটাও কত বের করলাম, 200 ডিভাইডেড বাই 1000। আর আরেকটা আমাদের আসবে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা বের করা লাগবে, সেটা কত? তাইলে আমরা সূত্র লিখতে পারবো যে পি এ ইউনিয়ন বি, মানে এ অথবা বি হওয়ার সম্ভাবনা কি হবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পারবো না? হ্যাঁ, এটা হবে তখন, কারণ এটা এটা কি, এটা হচ্ছে অবর্জনশীল ঘটনা, মানে কমন পয়েন্ট আছে এখানে, এটাই আর কি। এখন এটা কিভাবে বের করবো, মানে আমাদেরকে এরকম লাগবে যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, যে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, দুইটাই হইতে হবে। তো এটা কিভাবে বের করবো? এটা বের করার উপায়টা হলো আমরা কি করব, 3 আর 5-এর লসাগু নিব, ঠিক আছে? এই লসাগুটা দ্বারা যে যে সংখ্যা বিভাজ্য, সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। কারণ লসাগু মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে এই দুইটার মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতক জিনিসটা, কনসেপ্টটা তো আমরা বুঝি, যে আমরা 5-কে গুণ করতে থাকবো, 3-কেও গুণ করতে থাকবো, কোনটা মিলে যায়, সর্বনিম্ন কোনটা মিলে যায়, সেটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক। তার মানে এই লসাগুটাই তো তোমাকে কমনটা বলে দিচ্ছে। তো সেটা আমরা বের করে নিলাম। তারপর সেই লসাগুটা দ্বারা, মানে 1 থেকে 1000-এর মধ্যে সেই লসাগুটা দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, সেটা যদি বের করতে পারি, তাহলে এই দুটো কমনটা পাই যাবো, ঠিক আছে? সো এইখান থেকে তখন পরবর্তীতে আমরা এ ইন্টারসেকশন বি, বা আমরা যেটা বলতেছি যে 3 আর 5 দ্বারা দুটাতেই দুটাতেই বিভাজ্য হবে এরকম সংখ্যাটা পাবো। তাহলে 3 আর 5-এর লসাগু আমরা জানি 15। তো 15 দ্বারা বিভাজ্য হচ্ছে কিভাবে, তাহলে বের করবো, 15-কে 1000 দিয়ে ভাগ করো, তাহলে কত বললা, 66 আসে, মানে 66 দশমিক হান কিছু আসে, তো আমি 66, তো এটা হবে 66 ডিভাইডেড বাই 1000। এখন সূত্র যদি মিলাই দিই, 333 1000, 200 1000 বিয়োগ 66 1000, তাহলে এটা ওইটা আসবে। হুম, এটা ওকে হইলো, তাহলে এই অঙ্ক হয়েছে। তারপরটা যদি করি, তাহলে তারপরটা বোধহয় পারবো সহজে। যে 1 থেকে 50 পর্যন্ত, মানে ই নম্বরটা কথা বলছি, 5-এর ই, যে 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা দুইভাবে তুলে নিছি, 3 অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? একই অঙ্ক, একই অঙ্ক, প্রথমে 3-এর, তারপর 5-এর, তারপর দুইটার কমনের মধ্যে নিতে হবে, তারপর জাস্ট যোগ করে বিয়োগ, পারবো আশা করি। ই আর এফ একই অঙ্ক, খালি ঘুরায় দেওয়া হয়েছে, এটা সেট দিয়ে লেখছে আর ওটা এমনি বলে দিছে। তারপর আবার এখানে ছক্কার অঙ্ক দিয়ে দিয়েছে, একটা ছক্কা নিরক্ষভাবে নিক্ষেপ করলে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য কত? সহজ, সহজ না? 2 বা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এইটা অঙ্কটা যদি বড় করে করতে হয়, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে 2 দ্বারা বিভাজ্য কত।
তুমি এক নমুনা ক্ষেত্র দিয়েও করতে পারো, যে একটা ছক্কার মধ্যে যদি করি তাহলে কে কে পড়বে, 1 2 3 4 5 6, তাই না? তো 2 অথবা 3 দ্বারা বিভাজ্য কে হবে, মানে 2 হলেও হবে 3 হলেও হবে, তাহলে সেটা কে কে পড়ে, 2 হবে 4 হবে আর কে 6, 2 4 আর 6 এরাই পড়ে। সো 3টা আর নিচে হবে 6, নাকি ভুল বললাম? 2ও হইতে পারে, 4ও হইতে পারে, আর 3ও তো হইতে পারে। মানে তোমার উপরে থাকবে 4, নিচে হবে 6, মানে বুঝতেছো কি না? 2 অথবা 3 দ্বারা বিভাজ্য, মানে নমুনা ক্ষেত্র হচ্ছে 1 2 3 4 5 6, তো নিচের টোটাল 6। এখন 2 দ্বারা বিভাজ্য অথবা 3 দ্বারা বিভাজ্য, একটা হলেই হয়। অথবা মানে ওটাই বলতেছে, একটা হলেই হয়। তো আমি 2ও নিতে পারি, 3ও নিতে পারি, 4ও নিতে পারি, 6ও নিতে পারি। সো টোটাল অনুকূল হচ্ছে 4। সো 2/3 এটা করতে পারো। অথবা তুমি এটা চিন্তা করতে পারো যে 2 দ্বারা বিভাজ্য কত হবে, এটার সম্ভাবনা কত। 6/2 দ্বারা বিভাজ্য কত হবে, 3। 2 4 অথবা 6 যোগ 6/3 দ্বারা বিভাজ্য কত হবে, 2টা 2। তো এটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে কত, 1/3। তো এটা যদি করি 6, কিরে ভুল করলাম, 3 6, তো 2টা 2/6। আর 4 যদি নিই, 2 4 6, 3/6। তো এই দুটো যদি যোগ করি তাহলে হাফ, 3, ঠিক কত 5/6 আসে কেন, কোথায় ভুল হলো? দুইটা ঘটনা জাস্ট অথবা যেহেতু আছে, যোগ করে দিলে তো মিলার কথা, মিলছে না কেন? 2 দ্বারা বিভাজ্য কত হবে রে এটা, 6/2, 4 আর 6, তাই না? তাহলে 3টা আসছে, এটা হাফ। 2 দ্বারা বিভাজ্যের জন্য হাফ সম্ভাবনা যোগ 3 দ্বারা বিভাজ্যের জন্য 3 আর 6 ছাড়া তো আর কেউ নাই। তো এটা কত আসছে, 2/6, so 1/4। হুম, 6 2, 1/3, 3 2 6 4, হ্যাঁ মিলছে, 2/3, ঠিক আছে। একবারে করলে হলো, হ্যাঁ। কিরে এটা পরে বুঝছো তো, আমি তো নিজে নিজে অঙ্ক করে শেষ করে দিচ্ছি। এটা বুঝছো আমি কিভাবে করলাম পরে? হ্যাঁ ঠিক আছে। ওকে, তারপরে এইচ, অনেকগুলা সংখ্যা দিছে, এগুলো কি সব মৌলিক নাকি? আচ্ছা অনেকগুলো আছে, 5 আবার একবারে ডাবল আছে। ওকে, তো আমাদের এতগুলো দিয়ে দিল হলো। দৈবভাবে একটি নির্বাচন করছি, সংখ্যাটি কি মৌলিক অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? সিলেট বোর্ড 2019। তাই আমার নমুনা ক্ষেত্রটা দিয়ে দিছে, নমুনা ক্ষেত্র যদি দিয়ে দেয় তাহলে তো জিনিসটা সহজ, তাই না? একটু খুঁজে খুঁজে বের করা লাগবে অনুকূলের মধ্যে কারা কারা পড়ে, অর্থাৎ এগুলোর মধ্যে মৌলিক কারা কারা। এখন কথা হচ্ছে এখানে আবার রিপিটেশন আছে, 5 আছে 2বার, তারপর 11 আছে 2টা, তারপর হলো কি আছে, মানে রিপিট আছে দেখো। তো এটা কিভাবে করবা? রিপিট থাকলে রিপিট হলো, মানে যেটা করতে পারো এটা হলো, বলছে তো। তাহলে তুমি টোটাল নমুনা ক্ষেত্র কয়টা এটা গুনে নিলা, যতগুলা। তারপর হচ্ছে তোমাকে মৌলিক, এদের মধ্যে মৌলিক কারা কারা, 5 মৌলিক, 3 মৌলিক, যতবার আছে ততবারই লিখলা। কারণ যে ওইটা 5 যেহেতু 2বার আছে, 2বার 5 নিতে হবে, সেই হিসাবে আর কি। এটা হ্যাঁ, আবার অথবা আছে যে প্রথমে মৌলিক দ্বারা, মৌলিক কারা কারা সেটা সম্ভাবনা বের করা লাগবে, তারপর 3-এর গুণিতক কারা কারা সেটা সম্ভাবনা বের করা লাগবে, তারপর যেহেতু অথবা আছে যোগ করা লাগবে। আবার এটা দেখো, এরকমও হইতে পারে, আচ্ছা মৌলিক মানে তো 3 দ্বারা আর গুণিতক হবে না, তাই না? নাকি হবে? মানে ধরো 3, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, আবার এটা 3-এরও গুণিতক, তাহলে এটা কমন হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, এই সূত্র কাজে লাগাতে হবে। পি অফ এ প্লাস পি অফ বি
পি অফ এ ইন্টারসেকশন বি, এটা কাজে লাগাইতে হবে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাকে কি বলছে, মৌলিক অথবা তিনের গুণিতক হলেই হলো। হ্যাঁ, তুমি জাস্ট ওই এত কিছু কাহিনী কাহিনী না করে, হ্যাঁ ওই তো বললাম যে অনুকূল ঘটনাটা তুমি জাস্ট ওইভাবে বের করে নিলা। আচ্ছা, এটা কি করব? হ্যাঁ, এগুলো ট্রাই করিও। তুমি যেটা বললা আর কি, বুঝতে পারছি যে ওই তুমি যখন অনুকূলের ইয়াটা বানাচ্ছ তখনই তুমি এই দুইটা ঘটনা চিন্তা করে জিনিসগুলো পিক করবে আর কি, ঠিক না? তাইলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটা, তাহলে পাঁচের মধ্যে আমরা দেখলাম ডি। আচ্ছা, এইটাও বোধহয় আমাদের মধ্যে পড়ে, যা শিখলাম আর কি, তাই না? এই যে সি নম্বরটা দেখো দি, 20খানা একই রকম টিকিটে 1 থেকে 20 পর্যন্ত একটা লেখা আছে আর কি। ওকে, তো একটা টিকিট টানছে, তো সেটা 3-এর গুণিতক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে এইটা হচ্ছে ওই ডি নম্বরটা যেটা করলাম, একই অঙ্ক না? তাহলে সি ডি ই এফ জি এইচ, 5-এর, এগুলো তাহলে মোটামুটি আমরা দেখে ফেললাম। তো তোমার কাজ কি, আজকে যাই এ সি ডি ই এফ জি এইচ নিজের বইয়ে দাগ দিয়ে দেওয়া, বা একটু করে নিলা নিজে, জাস্ট নাহলে বইটা সাদা সাদা হয়ে গেলে কিন্তু কোনো লাভ নেই। এটা একটু দাগ দিবা, মানে কারণ বইয়ের মধ্যে যদি তোমার দাগ না থাকে, সাইকোলজিক্যালি এটা একটা ইফেক্ট পড়ে। যখন পরের বার যখন আমি বইটা খুলি, যদি কোনো কিছুই দেখতে না পাই, তখন ঘাবড়া যাই, আরে কিছুই পড়ি নাই। কিন্তু অনেক দাগ টুক দিবা, একটু কনফিডেন্স আসে, মানে পরের বার সেকেন্ড টাইম যখন তুমি পড়বে তখন। আচ্ছা, বই কি করো না? কেন, মানে ম্যাথের কথা বলছি, ম্যাথের বই পড়ো না মানে কি কথা বলো? ম্যাথ তো আমি তোমাকে সব বই থেকে পড়ে। না, ওইটা কথা বলছি, বইয়ে দাগ দিবা আর কি, এইটা হলো, এটা হ্যান ত্যান হলো, যে সিম্পল হুদায় একটা দাগ দিলা। আচ্ছা, তারপর 6-এর সিটা দেখো, এটা আমরা করছি, একটা ছক্কা এবং দুইটা মুদ্রা একত্রে নিয়োগ করছি, নমুনা ক্ষেত্র করো, দুইটা হেড ও জোড় সংখ্যা ও 4 পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা করা হয়েছে, মানে অঙ্কগুলো একটু ছড়াই ছিটাই আছে, এই জন্য বলতেছি। তারপর দেখো 7-এর এ আর বি। 6, হ্যাঁ এটা হ্যাঁ, এগুলো করবো, এটা নেক্সট দিনে আমি ভাবলাম এগুলো করাবো। নেক্সট দিনে আমি হচ্ছে তোমার হচ্ছে ইয়াগুলো করাবো, এই যে এগুলো অঙ্ক, মানে ওই সূত্রগুলো দিয়ে পি অফ এ প্লাস পি, যে সূত্র, 4টা সূত্র আমি দেখাইছি না, ওগুলা দিয়ে এগুলো অঙ্ক, মানে ওই ভ্যান ডায়াগ্রামের মতো আঁকা, ওই জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করা লাগে, যে কমন দেখা লাগে, আর শুধু একটা, তারপর এটা এরকম এরকম করে, মানে এগুলো তুমি যদি নিজেও ট্রাই করো তাও পারবা, নিজে ট্রাই করলেও পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে যেমন 7-এর এ আর বি, 7-এর এ আর বি একটু ইয়া করলেই পারবা, কারণ সূত্র তো তোমাকে লিখে দিছি আমি, ট্রাই করলেই পারবা। আচ্ছা, তারপর এই যে 8-এর অঙ্কগুলা, এগুলো সবগুলা তুমি কিন্তু পারবা, ট্রাই করলে পারবা 8-এর অঙ্কগুলা। ঠিক আছে, আমি যতটুকু পড়াইছি অতটুকুর মধ্যে জাস্ট ট্রাই করবা, মানে নতুন কিছু ট্রাই করার দরকার নাই। ঠিক আছে, তারপর আর কি আছে? আর নাই বোধহয়, এই শেষ। আচ্ছা, যাই হোক, এরপর আরেকটা টাইপ আজকে শেষ করে দিই, সেটা হচ্ছে সরি, এই যে এটা কার্ড বা তাস সংক্রান্ত। তো এটা তো তুমি যেহেতু কার্ড খেলা বলছিলাম আগে পারো, তাহলে এইগুলা তোমার তো আগে থেকে জানার কথা। তাও যারা জানে না তাদের জন্য, কার্ডে আমাদের অত তাস খেলা পারতে হবে এরকম না, আমরা জাস্ট ওই খেলার মধ্যে কার্ড গুলোর পরিচয় জানলেই হয়ে গেল, তাইলে আমরা অঙ্ক করতে পারবো। তো টোটাল 52টা কার্ড থাকে, তার মধ্যে এই যে বাংলা যে লেখাগুলো দেখতেছো, ইস্কাপন, রুইতন, চিরাতন, চিরতন আর কি, আমি চিরাতন লিখছি কেন, চিরতন বোধহয় কথাটা সম্ভবত, কীর্তন আর হরত, এইগুলা থাকে। এই 4টা ক্যাটাগরি কার্ড থাকবে, মানে এগুলো সাব গ্রুপ আর কি, মানে মেইন গ্রুপ, ইস্কাপন, রুইতন, চিরতন, হরত। নর্মালি তো আমরা ইংরেজিটার সাথে বেশি পরিচিত, কি কি জানি থাকে, ডায়মন্ড, তারপর হার্ট, এরকম। তো উম, অঙ্কতে কিন্তু এই বাংলাটাই আসবে,
ওকে, তো প্রত্যেকটাতে 13টা করে কাঠ থাকবে। ইস্কাপনে 13টা, রুইতনে 13টা, চিরতনে 13টা, হরতনে 13টা। তারপর এই 13টার মধ্যে, ইস্কাপনের 13টার মধ্যে 2টা রাজা থাকে, 2টা রানী থাকে, 2টা টেক্কা, 2টা জোকার, মানে কিং কুইন এইস আর একটা কি জানি বলে জোকার। টেক্কা মানে এইস। তো টোটাল এখানে কয়টা কাঠ হলো বলো? দুই দুই দুই। হ্যাঁ, 2টা থাকে। 2টা রাজা, 2টা রানী, 2টা টেক্কা, 2টা জোকার। মানে 13টার মধ্যে ইস্কাপনের মধ্যে 2টা রাজা, 2টা রানী, 2টা টেক্কা, 2টা জোকার। আর এই যে কালার গুলা দিছি, আর আমি এটাকে সাদা করার কারণটা বুঝতে পারছো, কারণ কালার গুলো ইম্পর্টেন্ট। ইস্কাপনের রং হচ্ছে লাল, আর রুইতনের কাঠগুলোর রং হচ্ছে লাল। সো ইস্কাপনের ভিতরে 2টা রাজা আছে, 2টা রানী আছে, 2টা টেক্কা, 2টা জোকার। রিতনের ভিতরে সেম কনফিগারেশন, চিতনেও একই, হরতনেও একই। মানে 2টা রাজা, 2টা রানী, 2টা টেক্কা, 2টা জোকার, এরকম করে। তাহলে এখানে কয়টা কাঠ হলো বলো? দুই 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 কত? 6টা নাকি? তাহলে আর কয়টা কাঠ থাকে? নাকি আমি ভুল বললাম? দাঁড়াও। 2 থেকে 9 পর্যন্ত হচ্ছে তোমার হচ্ছে আহ 2 থেকে 9 পর্যন্ত কাঠ থাকে, আর 4টা বোধহয় আমি বোধহয় ভুল লিখছি, তাই না? আমার মনে হচ্ছে এটা একটা রাজা থাকে, একটা রানী, তাই না? হ্যাঁ, ঠিক আছে। কি বলো, তুমি তো কার্ড খেলতে পারো, আমি ঠিক ঠিক বলতেছি কিনা বলো? একটা রাজা, মানে 2 থেকে 9, মানে 2 থেকে 9 থাকবে এরকম কার্ড সংখ্যা। আর হচ্ছে এই চারটা, ঠিক আছে নাকি? একটা করে, হ্যাঁ ঠিক আছে, আমি সরি, একটা করে। মানে লাল রাজা থাকবে 2টা, হ্যাঁ, লাল রানী থাকবে 2টা, লাল টেক্কা থাকবে 2টা, ওইটা হচ্ছে 2টা 2টা। ভুল করে এটা লিখে দিচ্ছি, আচ্ছা। হুম, তাহলে আরেকবার একটু ক্লিয়ার করে দিই। 52টা কার্ড থাকবে, তার মধ্যে 4টা ক্যাটাগরি: ইস্কাপন, রুইতন, চিত্তন, হট্টন। প্রত্যেকটাতে 13টা কার্ড করে থাকবে। এর মধ্যে ইস্কাপন এবং রুইতন হবে লাল রঙের কার্ড, চির্তন এবং হর্তন হচ্ছে কালো রঙের কার্ড। এটা জানা লাগবে, কারণ এটা দিয়ে প্রশ্ন আসে। ধরো ধরো না, তোমার এটা দিয়ে সম্ভাবনা কিভাবে আসবে? ধরো না, তোমাকে বললো যে 52টা কার্ড আছে, আমি একটা কার্ড উঠালাম, সেখানে কালো কার্ড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমি জানি চির্তন আর হর্তন হচ্ছে কালো কার্ড থাকে, তাহলে টোটাল কালো কার্ড হচ্ছে 26টা। সো 26/52, এরকম করে আসবে আর কি। তাহলে কালো কার্ড আছে 26টা, লাল কার্ড আছে 26টা, ঠিক আছে? বা তোমাকে যদি বলে চিরতন হওয়ার সম্ভাবনা কত, তো 13/52, এইভাবে জিনিসগুলো আসবে। তারপরে প্রত্যেকটা ক্যাটাগরিতে 4টা মেইন জিনিস থাকে, ওই যে একটা রাজা থাকবে, একটা রানী থাকবে, একটা টেক্কা, একটা জোকার। তাহলে আমাকে যদি বলে টোটাল লাল রাজা কয়টা, সেটা হচ্ছে 2টা। তারপর লাল রানী 2টা, লাল টেক্কা 2টা, লাল জোকার 2টা। সেম ভাবে কালো জোকার বা কালো রানী 2টা 2টা করে আছে। আর যদি ওভারঅল বলে ওভারঅল রাজা কয়টা, তাহলে সেটা হচ্ছে 4টা। 2টা লাল রাজা, 2টা লাল কালো রাজা, এরকম। তাহলে এই কনফিগারেশনটা যদি আমরা মাথায় থাকে, তাহলে আমরা কিন্তু ম্যাথ গুলো করতে পারবো, কোনো ব্যাপারই না। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে আমি বোধহয় আরো রাখছিলাম, এই যে সুন্দর করে লেখা আছে, কালো আছে 26টা, সরি লাল আছে 26টা, হ্যাঁ কালো আছে 26টা। এই যে ইংরেজি গুলো লেখা আছে, ডায়মন্ডস মানে রিতন। বাংলাটাই মনে রাখতে হবে, কারণ বাংলাটাই আসে। হরতন, আরেকবার পড়ে নি। ইস্কাপন আর রুইতন হচ্ছে লাল রং, কীর্তন আর হরতন হচ্ছে কালো। আচ্ছা, এই আর কি, এটা দেখে নিও তুমি, অঙ্ক করি। 52খানা তাসের একটি প্যাকেট হতে একটি তাস আমি দৈবভাবে নির্বাচন করব। তো, আহ ইস্কাপন আর কীর্তন কালো দিছে, আমি কি দিছি? ইস্কাপন আর চিতন। হম, আচ্ছা তাহলে বই থেকে একটু দেখে নি, ভুল যাইতেই পারে। বই থেকে হয়ে শিওর হয়নি। বই কি থাকবে? এটা মনে হয় না বই থাকবে। এই তো, এখানে আছে। এটা অবশ্য খুব একটা ম্যান্ডেটরি না, কারণ আমাদের বেশিরভাগ জিনিস হবে লাল কালো
আর রাজা রানী দিয়ে, তাই না? পরিচিতি আছে। আচ্ছা দেখি, কই, নাই তো। গুগলে সার্চ দিলেই তো পাবা। তাও একবার দেখি, চেক করে নেই। কাঠ, তাই তো? কিন্তু নমুনা ক্ষেত্র আছে তোমার। এটা তো কেতাবের বই, তুমি কেতাবের বই পড়ো না? এই তো। না এটা না। কই, আরে দাও, আমি সার্চ করে দেখি। কাঠ, ওকে, কাঠ ইন্ট্রোডাকশন, এটাতে আছে তাই না? এগুলোতে ইংরেজিতে কি বলে? তো সার্চ দিলাম তো আসলো না। আচ্ছা, ধরো এটা আমরা আপাতত স্কিপ করলাম। তো, হুম, ঠিক আছে। এখানে এটা অনুযায়ী কি বলছে, ইস্কাপন হচ্ছে কালো কালার, রুইতন হচ্ছে লাল কালার, চিরতন হচ্ছে কালো কালার, আর হরতন হচ্ছে লাল কালার। তার মানে আমি একটু হয়তো ভুল করছি। তাহলে এটাকে নিয়ে যাই ওখানে, চেঞ্জ করে দিই। কে রে? কলম কাজ করে না, দেখছো কি একটা অবস্থা। আচ্ছা, লিখি আরেকবার, তাইলে হয়ে যাচ্ছে। হরতন, হরতন, ইস্কাপন। এবার বোধহয় ঠিক আছে। ওকে, হ্যাঁ, তাহলে এবার বলো তো অ্যান্সার গুলো আমরা জলদি বের করে ফেলি। 52খানা তাসের কাঠের মধ্যে একটা তাস যেভাবে ওঠানো হলো, তাসটি লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা কি হবে? টোটাল হচ্ছে 52, আর হচ্ছে লাল 26। হরতন হওয়ার সম্ভাবনা 13/52। টেক্কা হওয়ার সম্ভাবনা 4/52, তাই না? চারটা টেক্কা আছে, লাল বা কালো সেটা তো বলে। টেক্কা না হওয়ার সম্ভাবনা, টেক্কা হওয়ার সম্ভাবনা থেকে টেক্কা না হওয়ার সম্ভাবনা বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে। বেশ, হয়ে গেল। ঠিক আছে কিনা বলো? তারপরে এটাও একই, লাল হওয়ার সম্ভাবনা 26/52, লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা। তাহলে প্রথমে লাল হওয়ার সম্ভাবনা বের করো, যে লাল হওয়ার সম্ভাবনা কত বলো দি। 52, 26। আর টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/1। এখন এই দুটো যোগ করবো, তাই না? যোগ করবো যেহেতু অথবা আছে, বিয়োগও করা লাগবে কেন? কারণ হচ্ছে ওই যে কমন আছে না, কমন আছে যে, যে টেক এরকমও তো আছে যে টেক্কা এবং লাল একই সাথে। তো এরকম কয়টা আছে? দুইটা না, টেক্কা এবং লাল। তাহলে 2/52 বিয়োগ করে দিতে হবে। তাহলে টোটাল যেটা অ্যান্সার ওটাই। তাহলে টোটাল অ্যান্সার আসবে 52 ডিভাইডেড বাই কত? 28। এখন এটাকে আমরা যদি অন্যভাবে চিন্তা করি, যে মনে করো যে লাল অথবা টেক্কা হওয়ার সময়, হ্যাঁ, টোটাল অনুকূল হচ্ছে 52, উপরে কি হবে বলো দি? লাল অথবা টেক্কা, লাল হইলেও হবে টেক্কা হইলেও হবে। তো এরকম কয়টা আছে কাঠ, যে লাল এবং টেক্কা?
মানে অথবা টেক্কা যে কোনো একটা হইলে হয়, বুঝনি? যে লাল 26টা তো আছেই, সাথে ওই যে টেক্কা যে দুইটা আছে কালোর, তো টোটাল হচ্ছে 28 ডিভাইডেড বাই 52, এভাবে চিন্তা করা যায়। বুঝছি কি? তাহলে আমাদের অনুকূলে ঘটনার 28টা, 28টা কার্ড হলেই হচ্ছে আমাদের অ্যান্সার, নিচে হচ্ছে 52। অথবা আমরা এইভাবে করলাম, প্রথমে লাল বের করলাম, তারপর টেক্কা বের করলাম, তারপর কমনটা বের করে বিয়োগ করে দিলাম। সূত্র আর কি, সূত্রটা, কারণ এটা তো অবর্জনশীল ঘটনা, কমন পয়েন্ট আছে তো, এই আর কি। তারপর হচ্ছে এটা যদি করি, দেখো 52খানা তাসের একটি প্যাকেট করে 3টি তাস বের করা হলো। 3টি তাসই মানে কি করা হলো, মানে 52টা তাসের খানা আছে, তাস আছে, ওখান থেকে একটা একটা করে আমি বের করবো 3টা, প্রথমে একটা, তারপর একটা, তারপর একটা, এইভাবে। তাহলে রাজা হবার সম্ভাবনা কত? রাজা হওয়ার সম্ভাবনা মানে কি, 3টা কার্ড যে উঠেছি 3টায় রাজা হবে, এরকম সম্ভাবনা কত? তাহলে তুমি বলো, প্রথম কার্ডটা উঠাইছো, তারপরে কার্ডে যে রাজা হবে, এটা কি প্রথম কার্ডের উপর নির্ভর করবে কি করবে না, বলো দি? প্রবাবিলিটি অফ, মানে 3টায় রাজা, মানে কিং, কিং আর কিং, এটা বের করতে বলছে 3টা ঘটনার ক্ষেত্রে। তো প্রথম ঘটনার ক্ষেত্রে রাজা হওয়ার সম্ভাবনা তো আমরা জানি 52 ডিভাইডেড বাই 4, 4টা রাজা যেহেতু আছে, একটা হলেই হয়। পরের কার্ডে, এবং এটা কি এবং দ্বারা যুক্ত, কিন্তু গুণ হবে। তো পরের কার্ডে যে রাজা হবে, এটা কি প্রথম কার্ডে কি করছো এটার উপর নির্ভর করে কি করে না, বলো তো? এটা কি স্বাধীন ঘটনা নাকি অধীন ঘটনা? অবশ্যই এটা একটা অধীন ঘটনা। হ্যাঁ, আমি তো তাই বলছি, অবশ্যই এটা অধীন ঘটনা। ধরো না তুমি প্রথম রাতে রাজা পাই গেছো, রাজা পাওয়ার সম্ভাবনা তো বের করতেছো, তো প্রথম রাতে রাজা পাইছো, পরেরটাতে কি রাজা হওয়ার ইয়াটা কমে যাবে না? অবশ্যই। আরেকটা কার্ডও তো তুমি সরাই ফেলছো, তখন আর কার্ড আছে কয়টা? 51টা বর্তমানে। এবং রাজা আছে কয়টা? তো আমরা তো প্রথমটার ক্ষেত্রে রাজা নিতে হবে, প্রথমটার ক্ষেত্রে আমরা বের করতেছি কি তিনোটাই রাজা হবে। তো প্রথম রাতে রাজা হচ্ছে 4/52, তাহলে এখন রাজা আছে আর 3টা, তাহলে 3/51। পরের বারে যখন উঠাবো, আমরা 2টা রাজা কিন্তু উঠাই ফেলছি, আমরা ওই হিসাবে চিন্তা করতেছি। তাহলে পরের বারে কার্ড আছে 50টা, আর রাজা আছে আর 2টা, 2/50, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? হুম। তারপর টেক্কা, টেক্কার ইংরেজিটা কি, এস না? হ্যাঁ, এসি তো বলে, তাহলে AAA। তো এটাও সেম অ্যান্সার না? আরে কি রে, কি হলো? আচ্ছা, ওভাবে হবে না বোধহয় এটা। তাহলে এটাও সেম অ্যান্সার কিন্তু, মানে ওই যে প্রথমবারে তুমি একটা উঠাবা, টেক্কা হবে কত, 52/4, 4/52, তারপরটাতে 3/51, তারপরটাতে 2/50। এগুলো কেন গুণ হচ্ছে? কারণ এগুলো কিন্তু এবং হওয়ার ঘটনা, কিন্তু অথবা হওয়ার জিনিস না, যোগ কেন করবো? তো যোগ আর গুণের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত, নাহলে এটা পরে সমস্যা হয়, যোগ করব নাকি বিয়োগ করব, সরি গুণ করব। সো এটা একটু ক্লিয়ার হয়নি। যোগ করব কখন, যখন অথবার অপশন আসবে। আর গুণ করব কখন, যখন এবং বা ও এর ব্যাপারটা আসবে, একই সাথে হইতে হবে। হরতন হওয়ার সম্ভাবনা, হরতন মানে পি, মানে 3টা কার্ডই হরতন হবে এরকম, এটা কি হবে? হরতন, হরতন এর ইংরেজি কি জানি না, এইচ লাগবে। 3টা কার্ডে হরতন হবে। প্রথমটার জন্য কি হবে, 52 হরতন, মানে 13টা কার্ড আছে কিন্তু হরতনে 13, তারপরেরটাও হরতন নিতে হবে। একটা হরতন হয়ে উঠাই নিয়েছে, তাহলে এখন আছে হরতন 12টা, আর কার্ড আছে তোমার কাছে 51টা, তারপর 11/50, এরকম, মানে নির্ভরশীল ঘটনা তো এটা। তারপর কালো হবার সম্ভাবনা কত? তো ব্ল্যাক, প্রথমটাতে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা 26/52, তারপরটাতে 51/25, তারপরটা 24/50, এই। তারপর আর রাখি নাই। তো এখন তোমার কাজ কি বলো দি? তোমার কাজ হচ্ছে এই বই থেকে খুঁজে খুঁজে এই কার্ড রিলেটেড যে ম্যাথ গুলো আছে ওগুলো করবা। এখন একটা জিনিস এখানে চিন্তা করিনি আমরা, সেটা হচ্ছে কি, আমরা তো এরকম চিন্তা করতেছি যে 52টা কার্ড আমি রেখে দিলাম, একটা কার্ড তুলে দিব, তাহলে এখন আছে কার্ড কত, 51টা। তারপর আরেকটা কার্ড তুলবো, এখন আছে 50টা। এখন রিসাফল যেটা করা যায়, প্রথমটা তুললা, তুললে তুমি পাইলে কি রাজা, তাও আবার রিসাফল করলা, করে তারপরে কার্ড তুলবা,
ব্যাপারটা এরকম, মানে পুনঃপ্রতিস্থাপন করা ওরকম করে হ্যাঁ বলো, বলো, হ্যাঁ বলো, শুনতেছি, বলো। ও আচ্ছা, আচ্ছা সমস্যা নেই, আমি কিছু লিখিনি যদিও। এখন কি দেখা যাচ্ছে দাঁড়াও, এখন? হ্যালো? অনুভব, কি বলো? আচ্ছা যাই হোক, আমাদের আজকে শেষ। হ্যাঁ, আজকে শেষ। আমি যেটা বলতেছিলাম যে এরপর দিন আমরা এই বাকি জিনিসগুলো করব, তাহলে তোমার কাজ কি থাকলো আজকে? এই তিনের অঙ্কটা করবা। তারপর হচ্ছে আজকে কি কি করছি, ওই যে ছক্কা মুদ্রা, আর হচ্ছে কি, আর কি করলাম, এই কার্ডের, আর হচ্ছে সংখ্যা রিলেটেড, মানে সংখ্যা রিলেটেড বলতে একটা রেঞ্জ দিয়ে হ্যান ত্যান মৌলিক সংখ্যা গুণিতক এগুলো করা। সেইগুলো, যতগুলো অঙ্ক আছে একটু খুঁজে বের করে অঙ্কগুলো করে ফেলিও, ঠিক আছে? আর যদি কোনোটা না পারো মানে এগুলোর মধ্যে, সেটা আমাকে কালকে জানাবা। বুঝতে পারছি। আর তোমার কাছে কি বইটা নিয়ে আসছো, ওই যে কেতাবের বইটা? মানে বইটা মানে তোমার বইটা পিডিএফ করছো নাকি এমনি নেট থেকে বানাইছো? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আর কি, তাহলে আমারটা যেটা আছে ওটা দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে ওইটা করিও। এইটা তোমার থাকলো কাজ। আর আমি বোধহয় এখানে দুইটা SW দিয়েছিলাম, ওগুলা করে করিও আজকে, তাহলে এখান থেকে।